যেগুলো দরকার বেশি আর কি। তো চলেন শুরু করছি আমরা ড্রপ টেবল স্টেটমেন্ট। সো কালকে আমরা কিছুটা শিখেছি যে ড্রপ কীভাবে করতে হয়। সো এখানে কিছুটা বাড়তি দেয়া আছে যেগুলো আমাদের জানা দরকার। তো যেমন বলছে দেখেন, দ্য ড্রপ টেবল স্টেটমেন্ট রিমুভ দ্য টেবল অ্যান্ড অল ইটস ডেটা ফ্রম দ্য ডেটাবেস। এটা গতকালকে অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে একদম টেবলের সব শেষ করে ফেলবে, স্ট্রাকচারটা পর্যন্ত আপনি খুঁজে পাবেন না। বুঝতে পারছেন তো? আর ট্রাঙ্কেট করলে শুধুমাত্র ডাটাটা মুছে যাবে, কিন্তু স্ট্রাকচারটা থেকে যাবে, মানে টেবলের বডিটা থেকে যাবে, কিন্তু ডাটাগুলো শুধু মুছবে। কিন্তু ড্রপ যদি করেন আপনার টেবল ডাটা সব মুছে যাবে। ওকে, সো আমরা দেখেছি গতকাল যে ড্রপ করব আমরা কিভাবে। সো আমরা ড্রপ কিওয়ার্ডটা ইউজ করব, দেন আমরা টেবল শব্দটা বা এই কিওয়ার্ডটাও ইউজ করব, তারপর আমরা যেই টেবলটাকে ড্রপ করতে চাই সেই টেবলটার নাম এখানে আমরা লিখে দেবো, বাস ড্রপ হয়ে যাবে। আরও কিছু কথা আছে, এবার দেখেন, drop table with PURGE clause. Drop the table and release the space that is associated with it. শুধু ড্রপ করলে যেটা হয়, ওকে করে কিছুটা জায়গা রিজার্ভ রেখে দেয় তারপরেও। কিন্তু যখন আপনি এই PURGE এইটাকে ব্যবহার করবেন, তখন সে কি করবে, ওই যে জায়গাটা রিজার্ভ করে রাখার কথা ছিল সেই জায়গাটাকে সে আর রিজার্ভ করবে না, তখন সেটাকে সে একদম ফ্রেশ করে ফেলবে। আচ্ছা, আরেকটা আছে ক্যাসকেড কন্টেন্ট ক্লজ। যদি কোনো ট্যাবলের সাথে রিলেশন থাকে, সেই ট্যাবলকে যদি ড্রপ করতে চান, ওই যে গতকাল কিন্তু আমি বলে রাখছি যে আমাদের কিন্তু শর্ত কিন্তু বলে দিতে হবে যে অন ডিলিট ক্যাসকেড হবে না অন ডিলিট নাল হবে। সেটা যদি থাকে দেন তখন আপনি যেটা করবেন যে যখন আপনাকে যদি ওই ট্যাবলটাকে ড্রপ করতে হয়, তাহলে আপনাকে ড্রপ করতে হবে ঠিক এইভাবে, যে ড্রপ ট্যাবল, ট্যাবলের নাম, দেন বলতে হবে ক্যাসকেড, দেন যে কনস্ট্যান্ট, এই কথাটাকে লিখতে হবে। তার মানে এটার সাথে যেগুলো রিলেশন আছে সেই রিলেশনগুলোকে সে একদম ভ্যানিশ করে দেবে। ওই যে আমাদের সেই রুলস অনুযায়ী আমি কিন্তু আবারও বলছি, অন ডিলিট ক্যাসকেড করবে অথবা অন ডিলিট নাল করবে। ওকে, আপনি যেভাবে বানাবেন। তো এই ছিল এখানকার ব্যাপার। এবার আমরা একটু দেখব গ্র্যান্ড সম্পর্কে। এটা আপনাদের শেষের দিকে আছে একদম, হ্যাঁ, 24 নম্বরটায় শিডিউলে, মানে 56 নাম্বার ক্লাস এটা। বাট এখানে যেহেতু চলে আসছে, আমি একটু আগে আগে আপনাদেরকে দেখায় রাখতেছি। সো গ্র্যান্টের কাজ কি? দ্য গ্র্যান্ড স্টেটমেন্ট অ্যাসাইন দ্য প্রিভিলেজ। কালকে বলছিলাম ক্ষমতা, পাওয়ার, যে আপনি কতটুকু কাজ করবেন, কতটুকু কাজ করতে পারবেন না, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। সো প্রিভিলেজ টু পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন: ইনসার্ট অর ডিলিট, ক্রিয়েট আ ফরেন কি রেফারেন্স, name table or to subset or column from table, মানে সিলেক্টের কথা মেনলি মিন করে, সিলেক্ট ডাটা, ভিউ, সাবসেট, কলাম, এগুলো, ক্রিয়েট ট্রিগার, এক্সিকিউট স্পেসিফিক ফাংশন অর প্রসিডিওর। ফাংশন অর প্রসিডিওর আমরা এখানে করবো না, এগুলো ডাটাবেজে যারা ওরা মেনলি করে, আমাদের খুব একটা দরকার নাই। তো বলতেছে এই যে কাজগুলো, এই কাজগুলোকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো বাই ইউজিং গ্র্যান্ট। গ্র্যান্ট হচ্ছে কি আসলে বলা যে হ্যাঁ তোমাকে আমি এই পারমিশনটাকে দিলাম। সো গ্র্যান্ট কীভাবে করতে হয় দেখেন, লিখে আছে যে গ্র্যান্ট সিলেক্ট এনি টেবল টু পাবলিক। পাবলিক বলতে সেখানে মিন করা হইতেছে ইউজারকে, একটা ইউজার নেমকে। ধরেন এটা হইতে পারে কুতুবুদ্দিন, এটা হইতে পারে রবিউল। তার মানে রবিউলের কাজ কি, ও শুধুমাত্র সিলেক্ট স্টেটমেন্ট চালাইতে পারবে সবগুলো টেবলে ওই ডাটাবেজের মধ্যে। তার মানে ও ইনসার্ট, ডিলিট, আপডেট কিছুই করতে পারবে না, অনলি সিলেক্ট করতে পারবে। তার মানে শুধু সেই ডাটা দেখতে পারবে। এবং আসলেই তাই করা হয়। যারা মেনলি ডাটাবেজ নিয়ে কাজ করে, যেমন ওরাকলের কিন্তু নিজস্ব সফটওয়্যার আছে, আপনারা জানেন কিনা জানি না, ওরা কিন্তু রেডিমেড সফটওয়্যার বিক্রি করে। বিশেষ করে ওই যে কল সেন্টারগুলো, ওরাকলের রেডিমেড সফটওয়্যারগুলো ব্যবহার করে। তো ওই সফটওয়্যারের মধ্যে সব কিছু ওদের বানানোই আছে। শুধু আপনি চাইবেন যে আমি এই জিনিসটা চাই, ওরা আপনাকে সাথে দামাদামি করবে, যদি দামাদামিটা ঠিক হয়ে যায় তখন আপনাকে সেই সিস্টেম তারা হ্যান্ড ওভার করে দেবে। ওকে, সো ওই সিস্টেমটার মধ্যে ওদের মূল ভিত্তিটাই তখন হয়ে যায় ডাটাবেস, কারণ ডাটাবেজের উপর ভিত্তি করে সব কাজ করা। তো ওই ডাটাবেসকে যে ম্যানেজ করে তাকে বলা হয় ডিবিএ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলা হয় তাকে। একজন ডিবিএর অনেক স্যালারি, এবং একটা ফার্মের সচরাচর একটাই ডিবিএ থাকে। বুঝতে পারছেন তো? আচ্ছা, সো উনি ঠিক করে দিবে যে কোন এমপ্লয়ি ডাটাবেজের কতটুকু অ্যাক্সেস পাবে। তখন এরকম করে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ধরেন আপনি খুব বিশ্বস্ত আমার কাছে,
তাহলে ধরেন আপনাকে আমি আরও কিছু পারমিশন দিব। ধরেন রবিউল একদম নতুন আসছে আমার কাছে, ওকে আমি শুধু সিলেক্টের কাজই করতে দেবো, বিকজ দুইটা কারণে, এক ও আমার বিশ্বস্ত না, দুই ও নতুন, ও যদি ভুল টুল করে আমার কোনো ডাটা নষ্ট করে ফেলে, করতেই তো পারে, তাই না? তো এইসব কারণে আসলে এই পারমিশনগুলোকে ক্যাটাগরাইজ করে রাখা হয়, যে এই গ্রুপ, আবার গ্রুপ করে দেওয়া যায়। ধরেন একটা গ্রুপের নাম দিয়ে দিলাম আমরা, ধরেন কথার কথা যে এই গ্রুপ, এই গ্রুপের কাজ কি, ওরা ইনসার্ট আপডেট ডিলিট এগুলো করতে পারবে, সিলেক্ট করতে পারবে না, কথার কথা। আবার একটা গ্রুপ বানিয়ে দেবো, ওই গ্রুপ এই কাজগুলো করতে পারবে, সেরকম গ্রুপ ওয়াইজও প্রিভিলেজ দিয়ে দেওয়া যায়। ওকে, আচ্ছা আমরা আরও দেখবো সামনে, আরও কিছু আসবে। সো প্রিভিলেজের টাইপ আছে, দেখেন কেউ কত ধরনের টাইপ আছে। একটা প্রিভিলেজের নাম হচ্ছে অল প্রিভিলেজ। আপনি যদি বলেন যে ওকে আমি সব ক্ষমতা দিতে চাই, তাহলে জাস্ট বলে দিবেন অল প্রিভিলেজ। আর যদি বলেন না স্পেসিফিক, তাহলে ডিলিট প্রিভিলেজ আছে, ইনসার্ট প্রিভিলেজ আছে, রেফারেন্সেস আছে, সিলেক্ট আছে, আপডেট আছে। তা আমি বললে মানে চাইলে একজনকে দুইটা তিনটা দিতে পারি, আবার একজনকে একটাও দিতে পারবো, সেই অবস্থাটা এখানে তৈরি করা আছে ওরাকলের মধ্যে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে রিভোক স্টেটমেন্ট। রিভোকের মানে হচ্ছে, দেখেন আমি বলছি আর কি, যে ইউজ রিভোক স্টেটমেন্ট টু রিমুভ প্রিভিলেজ। তার মানে গ্র্যান্টের ঠিক অপোজিট ওয়ার্ডটাই হচ্ছে আমাদের এখানে রিভোক। রিভোক মানে হচ্ছে আপনার কাছ থেকে ক্ষমতা তুলে নেওয়া, কেড়ে নেওয়া। আমি গ্র্যান্ট দিয়ে আপনাকে ক্ষমতা দিব, আবার গ্র্যান্ট রিভোক দিয়ে সেই ক্ষমতা তুলে নিব। এখন প্রশ্ন দিতে পারে, স্যার দিলাম আবার তুলে নিলাম, এটা কেমন না? না, দরকার আছে। যেমন ধরেন রবিউল আর আমাদের সাথে কাজ করতেছে না, তাহলে কি রবিউলকে আমি এখানে ঢোকার পারমিশন আর দিব না, তো তখন তার পারমিশনটা আমি উঠাই ফেলবো। এটাই তো স্বাভাবিক নাকি? সিম্পল জিনিস না? হ্যাঁ। তো বলছে প্রিভিলেজ ফর্ম ইউজার টু পারফর্ম অ্যাকশন অন ডাটাবেস অবজেক্ট, রিভোক আর সিস্টেম প্রিভিলেজ ফর্ম ইউজার। দেখেন কি বলতেছে, বলছে রিভোক ড্রপ এনি টেবল ফর্ম এইচআর। কি বলছে তাহলে কথাটা? মানে তার মানে এইচআর যদি আমি এটা চালাই, তাহলে সে কোনো টেবলকে ড্রপ করতে পারবে না। এইচআরের ক্ষমতা আমি ছোট করে দিলাম। এখন বলতে পারেন যে স্যার আমরা তো এখন এইচআরে ঢুকেই কাজ করতেছি, তাহলে এইচআরের ক্ষমতা আবার আমরা কেমনে কমাবো? আমি তো আমার নিজের ক্ষমতা কমাতে পারি না। স্যার মনে আছে আমরা প্রথম দিকে যখন ডাটাবেস ইনস্টল করছিলাম, তখন আমরা একটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করছিলাম, মানে এসকিউএল প্লাস ইউজ করেছিলাম। সেইখানে আমরা লিখতাম S6DBA। ওই 6DBA দিয়ে যখন আপনি জয়েন করবেন, তখনই হয়ে যাবেন আপনি DBA, মানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, মানে আপনি হবেন তখন সেই ডাটাবেসের হেড। তখন আপনি এইগুলো চালাবেন, চালাই দিলেই বাস ঘটনা ঘটে যাবে। ওকে, সো এগুলো এখন আপনাদের প্রশ্ন দিতে পারে, স্যার এগুলো আপনি চালাচ্ছেন না কেন? এগুলো চালাবো না এই কারণেই, আসলে আমাদের এটা খুব একটা দরকার নেই, বাট জানা দরকার আছে যে কাজগুলো করা যায়। ওই যে বলছে এটা কার কাজ? ডিবি এর কাজ। কারণ আমরা যেটা করব, আমরা প্রোগ্রাম দিয়ে ডাটাবেস ব্যবহার করবো, আমরা মানে খালি ডাটাবেস ব্যবহার করবো না, কখনোই না। ডাটাবেসে আমরা শুধু ঢুকবো শুধু প্রোগ্রামাররা, কোনো ইউজার এটার মধ্যে ঢুকতে পারবে না। আমাদের প্রোগ্রামের ডাটাবেসে কোনো ইউজারকে আমরা ঢুকতে দেবো না, ইভেন দো ওই কোম্পানির প্রধান যে, তাকেও ঢুকতে দেবো না। যদি সে ঢুকতে চায় একান্ত, তাহলে তাকে আমরা বলে দিব যে এরপর থেকে প্রোগ্রামের কোনো ঝায় ঝামেলা হলে এটা দায় দায়িত্ব আপনার। হয় না, আমরা যখন একটা রোগীকে অপারেশন করতে নিয়ে যাই, আমাদের কাছে বন্ড সাইন দেয় না? তো ঠিক তেমন একটা বন্ড সাইন নিয়ে দেবো তার কাছ থেকে আমরা, কারণ সে আনঅথরাইজভাবে ঢুকবে, সে উল্টাপাল্টা জায়গা থেকে ঢুকবে। ধরেন ডাটাবেজে যখন আমরা ঢুকবো, একটা সিকিউর সিস্টেমের ডাটাবেজে যখন আমরা ঢুকবো, তখন অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা এমন একটা ডিভাইস দিয়ে ঢুকবো যে ডিভাইসটা ভাইরাস ফ্রি, যে ডিভাইসটা ধরেন ফায়ারওয়াল অন করা আছে, যে ডিভাইসের মধ্যে মানে বাইরের থার্ড পার্সন ঢুকার চান্স কম। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সেগুলো কী হতে পারে? স্যার সেগুলো হতে পারে লিনাক্সের কোনো একটা সিস্টেম, অথবা আপনার উইন্ডোজ কম্পিউটার, বাট যে কম্পিউটারের মধ্যে এই আজুবাজু সফটওয়্যার থাকবে না, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থাকবে না, অডিও প্লেয়ার থাকবে না, ফটো ভিউয়ার থাকবে না, এগুলো কিচ্ছু রাখবো না আমরা এটার মধ্যে। ওইটার মধ্যে শুধুমাত্র ডাটাবেসকে ম্যানেজ করার জন্য ওই কম্পিউটারটা ডেডিকেটেড থাকবে। তাহলে হবে কি, কারণ আমরা তো জানি যে আমাদের কম্পিউটারে কিন্তু আমরা ভাইরাসকে বসায় রাখছি, ওর মতো কাজ করতেছে, কিন্তু আমরা জানিও না ও আমাদের কাছ থেকে কী কী নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন তো এগুলো কীভাবে হয়? আমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড শুরু করে দিই, টরেন্ট চালাই, তারপর যে কোনো পেন ড্রাইভ পট করে কম্পিউটারে ঢুকাই দিই। এই যে কাজগুলো আমরা করতেছি, এগুলো দিয়ে কিন্তু আমাদের কম্পিউটার এফেক্টেড হচ্ছে। এখন আমি আপনি খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি না বলে আমাদের মানে আমাদেরকে ওরা হয়তো অ্যাটাক করে না, কিন্তু যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে কিন্তু তারা ঠিকই অ্যাটাক করে।
অ্যাটাক করে তাদের কাছ থেকে পয়সা আদায় করে, বা তাদের সিস্টেম থেকে চুরি করে তারা নিজেরাই পয়সা নিয়ে নেয়। ওকে, যাই হোক, এই জন্য এই জিনিসগুলো জানাচ্ছি আপনাদেরকে। আবার এখানে দেখা আছে, দেখেন রিবোক আর রোল ফর্ম আর ইউজার। সো রিবোক DW ম্যানেজার ফর্ম SH, মানে এই DW ম্যানেজার মানে আচ্ছা, ডাটাবেস ম্যানেজারের যে অ্যাক্সেসটা আছে সেই অ্যাক্সেসটা আমরা তুলে নিলাম, যার মানে ইউজার নেম হচ্ছে গিয়ে SH, ধরেন এখানে রবিউল হইতে পারতো নামটা। ওকে, আচ্ছা। সো এখানে এই যে কথাগুলোকে আরেকবার ব্যাখ্যা করছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন ট্রাঙ্কের টেবল, এটা আমরা গতকাল দেখেছি, জাস্ট যে বলছি কিছু জিনিস রিভিউ করছে, আমি রিভিউ করে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বলছে ইউজ দ্য ট্রাঙ্কের টেবল স্টেটমেন্ট টু রিমুভ অল দ্য রোজ ফ্রম দ্য টেবল। এটা আমরা অলরেডি গতকাল জেনেছি, তাই না? হ্যাঁ, তো বাই ডিফল্ট ওরাকল ডাটাবেস পারফর্ম দ্য ফলোয়িং টাস্ক। ওরাকল নিজে নিজে এই কাজগুলো আমাদের জন্য অটোমেটিক করে দেয়। কি করে দেয় দেখেন, ডিঅ্যালোকেট স্পেস ইউজ বাই দ্য রিমুভ রোজ, মানে কি? আচ্ছা, অ্যালোকেট মানে কি আমি একটু শেয়ার করি। অ্যালোকেট মানে হচ্ছে এটাকে ভাগ বন্টন করে দেওয়া, ভাগাভাগি করে দেয়া। কিন্তু ডি মানে কি তাইলে? তার অপোজিট, ভাগাভাগি সে করে না। তার মানে আপনি যখন রোগুলো রিমুভ করে দেন ওই জায়গাগুলোকে সে রিজার্ভ রেখে দেয়। সেই জন্য ওই যে আমরা কিছু শব্দ ব্যবহার করবো। আচ্ছা, তারপর আর কিছু বলছে, সেট দ্য নেক্সট স্টোরেজ প্যারামিটার টু দ্য সাইজ অফ দ্য লাস্ট এক্সটেন্ট রিমুভ ফ্রম দ্য। আচ্ছা, যাক, এই কথাটা খুব সহজ বাংলা বলে দিই আমি। ও যেটা করে যে আপনি 20টা ডাটা দিয়ে রাখছেন, সো 20টা ডাটা আপনি রিমুভ করে দিয়েছেন, কিন্তু 20টা জায়গা সে ধরে রাখছে, ধরে রেখেছে 20 থেকে 21 থেকে আপনাকে আবার নতুন করে লিখতে দিচ্ছে। আপনার নাম্বার সব নতুন, কিন্তু প্রাইমারি কি একদম 0 থেকে মানে 1 থেকে আপনি জেনারেট করতে পারবেন, কিন্তু ওই জায়গাটা সে রিজার্ভ করে রাখবে শুধুমাত্র। বাই ডিফল্ট এই কাজটা সে করে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে কিছু কথা আছে, যেমন বলছে দ্য ট্রাঙ্কেড টেবল স্টেটমেন্ট deletes all the rows from a specific table. Removing rows with truncated table statement can be more efficient than dropping. মানে ড্রপের চেয়ে বলছে এটা খুব ভালো কাজ করে। অ্যান্ড রিক্রিয়েটিং আ টেবল, সো নতুন করে আবার একটা টেবল করতে হবে যদি আপনি ড্রপ করে দেন, তাই না? তো এই জন্য বলছে এইসব তুলনায় ট্রাঙ্কেটটা ভালো। এবার বলছে ড্রপিং অ্যান্ড রিক্রিয়েটিং টেবল, তো বলছে invalid dates the dependent object that the table required না, এগুলো দরকার নেই আমাদের আর। মানে কখন আমরা টেবল ড্রপ করব আসলে সেই কথাগুলো আমাদেরকে বলতেছে। সো এটা নিয়ে এত জরুরি না। আমরা যখন দেখবো যে ওই ডাটা বা ওইটা মানে ওই টেবলটা আমার জন্য খুব একটা কাজ করতেছে না, বিশেষ করে আমরা যখন স্প্রিং বুটে চলে যাব তখন দেখবেন যে আমরা প্রায় এই ডাটাবেসকে ড্রপ করে দিব, মানে টেবলকে ড্রপ করে দিব। মাঝে মাঝে পুরো ডাটাবেসকে আমরা ড্রপ করে দিই, বিকজ আপনার হঠাৎ করে মনে হবে স্যার এই কলামটা মনে দিলে ভালো হইতো প্রোগ্রাম করতে করতে, তো তখন আপনি নতুন একটা কলাম অ্যাটাচ করবেন। তো আমরা যখন বুটে চলে যাব, বুটে যেটা হয় যে আমরা ওইখানে ডাটাবেস আর এইভাবে ক্রিয়েট স্টেটমেন্ট দিয়ে ডাটাবেস বানাই না, মানে ডাটাবেসে আমরা ঢুকবই না। মোট কথা যেটা আমরা প্রোগ্রাম লিখবো এরকমভাবে আমাদের প্রোগ্রাম যখন ফার্স্ট টাইম চলবে তখন সে অটোমেটিক ডাটাবেস বানায় ফেলবে। ওকে, তো যেটা করতে হয় তখন আমাদের কী করতে হয়, ম্যানুয়ালি এসে ডাটাবেসটাকে ড্রপ করে দিতে হয়, অথবা প্রোগ্রাম থেকে একটা সিস্টেম আছে ওখানে যদি আমরা একটা শব্দ বদলাই দিলে অটোমেটিক ডাটাবেস ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে মানে প্রতিবার প্রোগ্রাম চালাবো নতুন নতুন করে ডাটাবেস বানাবে সে আমাদের জন্য, মানে আগের ডাটা মুছে ফেলবে, নতুন ডাটা দিয়ে আমাদেরকে প্রোগ্রাম চালাতে দেবে। সো যখন আমরা আসলে নতুন নতুন কাজ করি তখন আমরা ক্রিয়েট ড্রপ মানে ড্রপ মুডটা রাখি আর কি, যে বারবার প্রোগ্রাম রান হবে আর আগের ডাটা নষ্ট হয়ে যাবে। এতে করে যেটা হয় আমাদের কাজ করতে কিছুটা সুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে আর কি, এটা বলে রাখলাম। ওকে, সো এখানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলছে, যেটা আমরা গত ক্লাসে শিখছি। ইনসার্ট, আপডেট, ডিলিট সম্পর্কে জানাচ্ছি কিছুটা আমাদেরকে। সো ইনসার্ট কীভাবে করতে হয় আমরা খুব ভালো করে শিখে ফেলছি, আপডেট শিখে ফেলছি, ডিলিট শিখে ফেলছি, নাকি শিখছি তো নাকি এগুলো? ওকে, তারপর ট্রানজ্যাকশন সম্পর্কে আমরা চিনছি, কমিট, রোল ব্যাক, সেভ পয়েন্ট আমাদের দরকার নাই। সো কমিট কীভাবে চালাতে হয়, রোল ব্যাক কীভাবে চালাতে হয় এগুলো লিখতেছে। সেভ পয়েন্ট আমাদের দরকার নেই, এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। জয়েন্ট সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জেনেছি, নাকি অনেকগুলো জয়েন্ট সম্পর্কে আমরা শিখেছি। এগুলো আমরা শিখেছি তো, ন্যাচারাল জয়েন, ইকুই জয়েন, নন ইকুই জয়েন, আউটার সেলফ জয়েন, ক্রস জয়েন, সবগুলো কিন্তু আমরা করছি। ওকে, সো এগুলোকে রিভিউ করতে হবে। কিন্তু অ্যাম্বিগুয়াস কলাম সম্পর্কে আমরা পড়েছি, যে যখন আমরা আসলে জয়েন কোয়ারি চালাবো
তখন কোন কলামটা কোন টেবল থেকে আসতেছে সেটা আমরা নির্ধারণ করে দিব। কারণ অনেক সময় দেখা যায় যে একাধিক টেবলে একই নামে কলাম থাকে, সেম নামে কলাম থাকে, তাহলে আসলে আমরা কোন টেবল থেকে ডাটাটা পিক করতে চাচ্ছি আমাদেরকে তখন বলে দিতে হবে। এই বলার জন্য আমরা তখন কি করি, ওই যে ই ডট বা ডি ডট যে বানাইছি, যে এলিয়াসগুলো বানাই, তখন আমরা এটাকে ব্যবহার করব। এখানে এটার ব্যাখ্যাটাই করা হয়েছে। জয়েন সম্পর্কে আমাদেরকে বলছে, জয়েনগুলো আমরা নতুন করে এখন আর দেখছি না, কারণ এগুলোতে আমরা প্রচুর সময় দিয়েছি। তো মোটামুটি এই বইটা শেষ হয়ে গেছে অনেক আগেই। বইয়ের শেষের পার্টে আবার আপনার এই সবগুলো আবার একটা রিভিউ আছে, তো সেই জন্য রিভিউ পার্টটা আমি একটু দেখিয়ে দিলাম। ওকে, সো এই পার্টটা মোটামুটি ডান।